Dash and Company, 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 মনের কথা আমি শুনবো তোমার মুখ দিয়ে। আপনারা দেখছেন দাশ এন্ড কোম্পানি শুধুমাত্র ফ্রেন্ডস টিভির পর্দায়। আজকে আমরা যাকে নিয়ে আলোচনা করব বা আজকের এপিসোডে যাকে নিয়ে আমরা কথা বলতে চাইছি, সে একজন LGBTQ এর সদস্য বা সেই বিষয় নিয়ে অনেক কাজ করে। সেও একজন ট্রান্সজেন্ডার। আজকে দাশ এন্ড কোম্পানিতে আমাকে পেয়েছি। সে আইন নিয়ে পড়াশোনা করছে এবং ট্রান্সজেন্ডার যারা আছে তাদেরকে নিয়েও অনেক কাজ করছে এবং অনেক আন্দোলনে তাকে প্রথম সারিতে দেখা যায়। আমি এমনই একজন মানুষকে নিয়ে আছি, আমরা কথা বলতে চলেছি, তাকে আমাদের দাশ এন্ড কোম্পানির স্টুডিওতে হাজির করেছি। অবন্তিকা, স্বাগত জানাচ্ছি আমি। দাশ এন্ড কোম্পানিতে তো এসে কেমন লাগছে? অসাধারণ, এবং আরো খুব ভালো লাগছে যে আমাদেরই মতো একজন মানুষ আজকে আমারই অপোজিট জায়গায় বসে এই জায়গাটা লিড করছে। আমি চাইবো এরকম সবাই এগিয়ে আসুক। আজকে আমি তোকে দেখেছি অনেক আন্দোলনে, তোকে প্রথম সারিতে দেখেছি। তো এই যে আন্দোলনে যাওয়া, আন্দোলন করাটা, এটা তুই কোন চোখে দেখিস? দেখো, আমি মনে করি আন্দোলনটা কোনো লিঙ্গভিত্তিক হয় না। আন্দোলন করতে গেলে আমাকে যেমন পুরুষদের দিকটাও দেখতে হবে, আমাকে নারীর দিকটাও দেখতে হয়, তেমনি সমগ্র প্রান্তিক লিঙ্গকেও আমাকে দেখতে হয়। আমি যদি শুধু মনে করি যে আমি প্রান্তিক লিঙ্গকেই দেখব, বাকিদের দেখব না, তাহলে এটাকে আন্দোলন করা বলবে না। এটা তাহলে আমি এক সাইডে আমরা মানে লড়াই করব এটা বলা হবে। তো সেই জায়গাটা আমি খুব বিরোধিতা করি। আচ্ছা, এরকম অনেক সময় তো আমরা দেখি যে আমাদের এই যে LGBTQ, এই যে LGBTQ পাঁচটা অক্ষর, এই পাঁচটা অক্ষরকে আমরা কিন্তু অনেক বাজে ব্যবহার করি, এক নম্বর। দু নম্বর কথা হচ্ছে অনেক মানুষ যারা আছে তারা কিন্তু LGBTQ সম্বন্ধে জানে না, অবগত নয়। অবশ্যই তারা একটা পার্টিকুলার তিনটি অক্ষরটাকে বেশি করে প্রাধান্য দেয়। বিহন্নলা বা হিজড়া আমরা যেটাকে আমরা বলি, সেটাকে নিয়ে তারা বেশি প্রাধান্য দেয় কেন? অনেকে আমাদের স্পেসিফিক্যালি সমাজে বেসিক্যালি হিজড়ে বলা হয় যেটাকে, আমরা সেটাকে হিজড়ে পেশা হিসেবে জানি। সেটা হিজড়া বৃত্তি বা হিজড়ে পেশা, যেটা আগেকার দিনের আমাদের প্রান্তিক মানুষেরা যারা মার্জিনালাইজড কমিউনিটি করা হয়েছিল, তাদের তো কোনো কাজ, শিক্ষা, পড়াশোনা, স্বাস্থ্য কিছুই তো ছিল না, এখনও নেই। তো কিন্তু তারা খাবে কি, তাদের পেট কি করে চলবে? তো তখন তারা কি করতো, যেহেতু তাদেরকে পুরুষ আর নারীর মধ্যে দেখা হতো না, সেজন্য তারা লোকের বাড়ি বাড়ি গিয়ে বাচ্চা নাচানো, ট্রেনে বাসে টাকা তোলা, এবং অনেকে টাকা তোলাটাকে আবার ভিক্ষা হিসাবেও ধরে। ঠিক আছে, সেটা তার পারসেপশন, কিন্তু তারা তো পেটের জন্যই না করছে সেটাই। আবার কেউ এটাকে একটা বাজে হিসাবেও ধরে কি ওরা জোর জবরদস্তি করছে, কিন্তু কিছু করার নেই। কেন আমি তোকে বলি একটা কথা, এটা সেটা হচ্ছে এই যে মানে প্রফেশনে আমাদের এই যে LGBTQ যারা থাকে, তো তাদের মধ্যে হচ্ছে আমি এটা দেখেছি যে অনেকটা ফলো করি। তুই যেমন হেয়ার ব্যাপারটা খুব সুন্দর, হেয়ার ড্রেসিংটা করিস, মানে হেয়ার ড্রেসার হিসেবে তুই কাজ করিস, তো মেকআপও তুই কাজ করিস। অনেকে তো আছে যে তারা বেশ সুন্দর মেকআপ করতে পারে, খুব ভালো হেয়ার করতে পারে। আমার অনেক বন্ধু বান্ধব আছে যে তারা খুব সুন্দর আঁকে, পেন্টিং করে, তারা খুব সুন্দর ডান্স পারফর্ম করে, তারা ভালো গান করে। তাদের এই শিল্পকলা বা শিল্প সাহিত্যিক শিল্প জগৎ, অনেকে আছে যে তারা আমাদের বনি বলে একজন আছে আমাদের বন্ধু, তো ও খুব সুন্দর লেখে, ওর লেখনীটা খুব সুন্দর। তো তাদেরকে আমরা বলি যে আমাদের যেমন পুরো বেস্ট সার্জারি হয়ে যাওয়া মানে সে হিজড়া হয়ে যাচ্ছে।
ঠিক আছে, তো এই যে বিষয়গুলো কেন হয় আমি ব্যাপারটা বুঝে পাইনি, বলবে আমাকে? প্রথম কথা, এটা মানুষের একটা শিক্ষার অভাব। ঠিক আছে। দ্বিতীয়ত, এক মিনিট, সেটা শিক্ষাটাকে কোন ক্ষেত্রে তুই বলতে চাইছি? পুঁথিগত শিক্ষা না মানে শিখে শিক্ষা? মানে অনেকেই আছে তারা হয়তো হাই এডুকেটেড, বাট তারা কিন্তু এই যে বিষয়টা আমরা কিন্তু তাদেরকে অন্যরকম ভাবে চোখে দেখে, তারা অনেকেই আছে তারা কিন্তু এলজিবিটি কিউ লিখে দিচ্ছে হিজড়া হয়ে এই করছে। এই যে বিষয়গুলো কেন আসে? আমি তোমার এই কোয়েশ্চেনটাতে একটা উত্তর দিতে পারি। আজকে তুমি যদি সেন্ট্রালের আধার কার্ড যদি তুমি দেখো, সেখানে কিন্তু জেন্ডারে লেখা থাকে থার্ড জেন্ডার এবং নিচে বাংলায় লেখা থাকে হিজড়া। কেন? আমরা তো হিজড়াকে হিজড়া বৃত্তি বলি, তাহলে সেখানে হিজড়ে কেন লেখা থাকবে? সে একটা মানুষ থার্ড জেন্ডার যদি বলে, তার মানে কি তাকে হিজড়ে হতে হবে? সেটা তো নয়। এটা বেসিক্যালি একটা সেক্সুয়ালিটির একটা আলাদা টার্ম, এটা একটা সেক্সুয়ালিটির আলাদা ভাগ। জেন্ডার আর সেক্সুয়ালিটি দুটো কিন্তু আলাদা। সেই জায়গাতে যখন মানুষ দেখছে, মানুষ এই জিনিসটা কোনোদিন বিবেচনা করে দেখেইনি। তারা জানে এরা হিজড়ে, মানে এরা হচ্ছে টাকা তুলবে, এরা হচ্ছে ট্রেনে বাসে ভিক্ষা করবে, বাচ্চা নাচাতে যাবে, সিগন্যালে দাঁড়াবে, এরকমই হয়ে আসছে। আচ্ছা, যারা এই যে কথাগুলো বলে, তা তাদের ঘরেও যদি কোনো সন্ততি হয়, তাদের মধ্যেও যদি এলজিবিটি কিউর মধ্যে অনেকে আছে এল ফর লেসবিয়ান, যেটাকে আমরা বলছি, মানে মেয়ে, তার মধ্যে পুরুষত্ব আছে। তো এই যে বিষয়টা আমি এল দিয়ে উদাহরণটা দিচ্ছি, তো তার বাড়িতে মেয়ে জন্মেছে, তো সেই বাবা মা বা বাবা হয়তো এই হিজড়ে দেখে হয়তো কুমন্তব্য কুটুক্তি বা কথাবার্তা বলছে, তো তার ঘরে কিন্তু সেটা জন্মে গেছে অলরেডি, ভগবান কিন্তু তাকে কিন্তু সেটা দিয়েছে। আমি মানে যেটা আমি দেখি রাস্তায় এই ছক্কা যাচ্ছে ঘুমো যাচ্ছে, এই যে কথাগুলো বলছে যাদেরকে বলছে, মানে প্রথমত আমি এই বিষয়টা থেকে ফেস করিনি, আর ট্রেন বাসে খুব কম ট্রাভেল করি যখন, তখন এই কথাগুলো আমি শুনতে, অনেকে বলে এই কথাগুলো, এই দেখ যাচ্ছে, হয়তো আমার সামনে আমাকে বলছে না, হয়তো অন্য কাউকে বলছে, কিন্তু এই যে কথাগুলো তাদের ফ্যামিলির মধ্যে তো এইগুলো হতেই পারে, কে বলতে পারবে না হবে না, এটা তো ভগবানের সৃষ্টির দান। কিন্তু এই যে বিষয়গুলো যে হয়ে চলেছে কন্টিনিউ, যে বিষয়গুলো চলছে, তো সেটার ক্ষেত্রে মানে কি কোনো রকম মানে মানুষ কবে বুঝবে? আজ 2025 সালে এসে আমরা রয়েছি, এত টেকনোলজি, এত এআই নিয়ে কথা হচ্ছে, এত মানে এক্সট্রা মানে মানুষ এগিয়ে যাচ্ছে প্রযুক্তির সাথে সাথে, তো সেই ক্ষেত্রে তুই কি বলতে চাইছিস? আজকে আমি যদি নারীদের কথা বলি, যারা জন্মগত নারী, তাদেরও কিন্তু এককালে এরকমভাবে মার্জিনালাইজড করে রাখা হয়েছিল। পুরুষতান্ত্রিক যে জায়গাটা, আমাদের পুরুষদের যে একটা ডেমোক্রেটিক ব্যাপার, যে ওরাই সর্বশ্রেষ্ঠ, ওদের পরে আর কেউ এগোবে না, ওদের পরে আর কেউ থাকবে না, ওই জায়গাটা কিন্তু সবার জন্যই থাকছে। যখন মহিলারা আগে ঘরের মধ্যে বন্ধ করে রাখা হতো তাদেরকে, তারা শুধু একটা বাচ্চা পয়দা করার মেশিন, এবং স্টিল এই জিনিসটা এখনো অনেক পার্টস অফ ইন্ডিয়াতে হয়। তো সেই জায়গায় তুমি কি বলবে? সেখানে পুরুষরা বরাবরই সেই জায়গাতে একটা আলাদা রকম প্রেশার ক্রিয়েট করে রাখে। সেই জায়গায় আমরা যেখানে না পুরুষ আর না নারীর মধ্যে পড়ি, ওরা পুরুষ আর নারীর যে সমতা সেটাতেই ক্ল্যাশ খাচ্ছে, ওদের নিজেরাই সেই জায়গাটা দিতে পারছে না। তাহলে সেখানে আমরা আরেকটা জেন্ডার যদি ইনক্লুশন হয়, তাই তোমার কি মনে হয় সেই সমাজ সেই জায়গাটা আমাদের দেওয়ার জন্য প্রস্তুত আছে? আর সবথেকে বড় কথা, আমরা কেনই বা সমাজের কাছে চাইব? আমরা জন্মেছি ইন্ডিয়াতে, উই হ্যাভ দ্যাট বার্থ রাইট অ্যাকর্ডিং টু আর্টিকেল 19, অ্যাকর্ডিং টু আর্টিকেল 21 আমরা সব কিছু পাবো। ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, যত যা সুবিধা সবাই পাচ্ছে, সুযোগ সুবিধা, বার্থ রাইট যেটাকে আমরা বলি, দ্যাটস আ বুকে অফ বার্থ রাইটস উই আর গোনা টু হ্যাভ। তো কেন আমরা পাবো না? এটাই হলো মেন। আমরা যাই হই না কেন, আমরা যেমনই হই না কেন, আপনি দেওয়ার অধিকার সরকারের আছে এবং তাকে দিতে হবে। তুই যে ল নিয়ে পড়াশোনা করছিস, তোর এই ক্ষেত্রে কোনো রকম প্রবলেম দেখা দিয়েছে যে তুমি এরকম একটা ট্রান্সজেন্ডার, তুমি এরকম ধরনের কাজ করছো, তুমি এটা করতে পারো না, তুমি ওটা করতে পারো, এরকম কোনো বাধা? হ্যাঁ, অনেক এসছে, না আসার কিছুই নেই, এটা খুব স্বাভাবিক ব্যাপার যে আসবেই।
কেন একটা মানুষ হঠাৎ করে দেখছে রাস্তায় যারা টাকা তুলছে আর আরেকজন, আর অপর সাইডে আরেকজন এসে সে কোর্টে যাচ্ছে বা কাজ করছে কারোর আন্ডারে আছে অ্যাসিস্ট্যান্ট বা ইয়েতে, অবভিয়াসলি এই জিনিসটা খুব মানে তাদের কাছে একটা বিস্ময়কর ব্যাপার, তেমনি একটা পুরুষ আর মহিলাদের কাছে একটা বিস্ময়কর ব্যাপার। এই যে ওদের মাথার মধ্যে একটা ব্যাপার, এই নিশ্চয়ই শুয়ে এসেছে, এই নিশ্চয়ই ওর এইতে এসেছে, মানে তারা ভাবতেই পারবে না যে তারা কষ্ট করে এসেছে। আজকের দিনে দাঁড়িয়ে মানে এই যে বিষয়গুলো চলতেই থাকবে, কিন্তু আমরা যতটাই নিজেদেরকে টেকনিক্যালি ফার্স্ট বলি, যত এআই আমাদের আসছে বা যতই আমরা নিজেদেরকে একটু উন্নত মনে করছি, কিন্তু তার মধ্যেও তার মধ্যেও কিন্তু ভেতরে ভেতরে এই বিষয়গুলো কাজ করে। মানে কোনো বাড়ির মহিলা হয়তো কোনো একটা এলজিবিটি মানুষ হয়তো হেঁটে যাচ্ছে রাস্তা থেকে, সে হয়তো ছেলেটা, কিন্তু সেটা মেয়েদের মতো হয়তো জন্মেছেই একটু মেয়েদের মতো করে হয়েছে, জন্মের সঙ্গে সঙ্গে মেয়েদের মতো জন্মায় না, পরে গিয়ে বুঝতে পারছে তার মধ্যে নারী সত্তা আছে। বা কোনো ছেলে হয়তো সে মনে করছে যে আমার সাথে কোনো মেয়ের সঙ্গে আমি হয়তো সেটা শেয়ার করতে পারবো না। ভাঙে শিক্ষিত লোকেরা, কেন বলো তো? আজকে এই প্রশ্নটা কিন্তু অনেকে ভাবে যে হ্যাঁ শিক্ষিত লোকেরা কি করে ভাববে, কিন্তু এটাই রিয়ালিটি। বিকজ শিক্ষিত লোকেরা বা যাদের হাতে একটা পয়সার পাওয়ার আছে তারা সর্বদা ডমিনেট করে অন্য কমিউনিটিকে। কেন? আজকে তারা যে সুযোগটা তুলবে তারা তো নিজের দিকটা ভেবেই তুলবে, তারা তো অন্যেরটা ভাববে না, ভেবে করবে না। তো সেই জায়গাটা তারা কেন করে? আর যদি তারা করে, যদি তাদেরই সেই জিনিসটা না পায়, তাহলে ওরা কেন? আমি আরেকটা সব থেকে মানে একটা, আমি তোমার কিছু কিছু কোশ্চেন করবো, মানে কথা বলবো ছোট ছোট। আগামী দিনে তো কি মানে তোর পরিকল্পনা কি আছে আগামী দিনে? আমার একটাই টার্গেট যে আমি লয়ার হব, এবং আমার একটাই জিনিস যেটা আমাদের মতো মানুষেরা পায় না, বিশেষ করে আইনত সাহায্য, যেটা সবার আগে আমরা ল্যাক হয়। আর যখনই আইনত সাহায্যটা স্ট্রং হবে তখনই কিন্তু একটা সমাজে দাঁড়ানোর জায়গাটাও স্ট্রং হবে। তো আমার মনে হয় এই জিনিসটা আগে খুব দরকার। তো এইটা যখনই হবে আমাদের কমিউনিটি এমনি ব্যাক ফরওয়ার্ড থেকে ফাস্ট ফরওয়ার্ড হয়ে আসবে। তো তোর আমি কতগুলো কথা বলার মধ্যে একটা জিনিস মনে পড়লো, আমি যখন বললাম যে অনেকগুলো কথা বলবো, মনে পড়লো সেটা হয়েছে আমরা নন্দনে যাই বা আমাদের দমদম চত্বরে বা নন্দনে যাই, সেখানে আমরা অনেককে দেখি। তো তারা হয়তো তাদের কাজকর্ম শেষ করে তারা হয়তো এসে আড্ডা মারছে। কিছু মানুষ কিছু মহিলা তারা আছে, তারা কি করে, তারা এসে মানে ওরা হয়তো চা খাচ্ছে, একটু হেসে কথা বলছে, তখন হয়তো তাদের মধ্যে ব্যঙ্গত্ব কথা বলে ফেললো, এই দেখো 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 দেখো, এই যে বিষয়গুলো মানে এই যে ব্যাপারটা মানে তাচ্ছিল্য একটা বিষয়, যেটা আমি প্রথম থেকে বলে আসছি যে এইগুলো তাচ্ছিল্য বিষয় হচ্ছে, তাচ্ছিল্যভাবে তাদেরকে দেখছে। কেন কেন কেন? একটা কথা আমি খুব আলটিমেট সেটা কিন্তু তার ব্যাকগ্রাউন্ডটা সে জানছে না, সে কি করছে। মানে সে তোর ক্যামেরাও করতে পারে, সে ডিরেকশনও দিতে পারে, সে স্ক্রিপ্টও করতে পারে, সে একজন কবি হতে পারে, সে একজন আর্টিস্ট হতে, যাই হোক না সে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত। হয়তো দেখা গেল সে চলচ্চিত্র জগতের সাথে যুক্ত, তার ফ্যামিলির সঙ্গে যুক্ত, কিন্তু সেই জায়গা দাঁড়িয়ে মানে তার ব্যাকগ্রাউন্ডটা জানছে না, কিন্তু সে বলে ফেলে কথা। আমি তোমাকে এখানে একটা কথাই বলবো যে বাংলায় একটা কথা আছে যে কুকুরের লেজ কোনোদিন সোজা হয় না, তেমনি মানুষের মনও কোনোদিন সোজা হয় না। তুমি তাকে যতই যাই করো না কেন, তার জন্য তুমি পুরো জীবন দিয়ে দাও না কেন, তুমি যেটা তোমাকেও সেটাই বলবে যে ও এটা, তুমি যতই ভালো কাজ করো না। আর যেটা না, আর যেটা তুমি বললেই মাত্র যে দেখে তোমাকে বলছে, কিন্তু সে তো জন্মগতই পুঁথিগত বিদ্যা তার মধ্যে রয়েছে যে এরা এইটা করে বেড়ায়, এরা নাচে, এরা টাকা তোলে। ও সেই জায়গা থেকে বেরিয়ে এসে সেটা ভাবতেই পারবে না যে ও ডাইরেকশন করে, কি ও ডাক্তারের কাছে যায়, বা ও নার্স কি লয়ার। যেটা আমি যদি সাউথের দিকে বলি, অ্যাজ পার যারা লিটারেসি রেট এত বেশি যেখানে, সেখানে কিন্তু সবাই নার্স হিসাবে হ্যাঁ হতে পারে, ট্রান্সজেন্ডাররা কেন হবে না? পুলিশেও হয়েছে, হায়দ্রাবাদ পুলিশ নিয়েছে, সব করেছে,
সব জায়গাতে ইনক্লুশন হচ্ছে। ইনক্লুশন তো সুপ্রিম কোর্টও দিয়েছিল 2014-তে, কিন্তু শুধুমাত্র পশ্চিমবাংলাতেই কিন্তু হয়নি, বাকি সব জায়গায়। তোর কি পশ্চিমে এই যে বিষয়টা বললি যে মানে এলজিবিটি কিউ তাদেরকে মানে এই যে ব্যাপারটা তাদের মানে আমাদের যে পরিবারটা বিশেষ একটা পরিবার, তো সেই ক্ষেত্রে তাদেরকে কোনো রকম সহযোগিতা দিচ্ছে না, বা তার জন্যই কোনো রকম আন্দোলন করে তোলা বা কোনো রকম মানে সরকারকে অবগত করানো, এই বিষয়টা কিন্তু তুই কি বলবি? সরকারকে অবগত করানোর বিষয়ে আন্দোলন তো প্রচুর করা হয়েছে এবং আগেও করা হবে অনেক, কেন মানুষের চিন্তাধারা চেঞ্জ হচ্ছে, এগুলো আশা করি আরো হবে। কিন্তু ব্যাপার হলো আমাদের কিছু কমিউনিটির এনজিওরাই আছে যারা মাথায় বসে আছেন, তারাই তো চায় না এই জিনিসটা হোক। তারা কি করছে, তাদের সাথে হাত মিলিয়ে তাদের যাতে পকেটটা ভরে মানে সেই আপনারা জিনিসে, নিজে বাঁচো বা পরে অন্যের হ্যাঁ সেই জিনিসটা চলছে। আজকে আমি যদি তোমাকে বলি যে আমরা আধার কার্ড আনার জন্য সুপ্রিম কোর্ট গেছিলাম, কটা মাথা গেছে সুপ্রিম কোর্টে আমাকে তুমি একবার দেখাও তো, কলকাতা থেকে কজন মাথা সুপ্রিম কোর্ট গিয়ে লড়াই করেছে আমাদের বার্থ সার্টিফিকেট দিতে হবে, আমাদের আধার কার্ড দিতে হবে, আমাদের প্যান কার্ড দিতে হবে, রেশন কার্ড দিতে হবে, সব কিছুর জন্য। আমাদের শিক্ষার দাবি, স্বাস্থ্যের দাবি, সব কিছুর জন্য। এই যে বাবা মা যে ফ্যামিলির একটা প্রথমত চাপ প্রথম দিকে থাকে, একটা মানুষের সত্তা কখনো সেই সেখান থেকে বেরিয়ে আসতে পারে না প্রথমত। তো ফ্যামিলির একটা চাপ থাকে, বা বাবা মা দাদা বৌদি ভাই বোন, যে কেন আমার ভাই এটা হবে, কেন আমার বোন এটা হবে, এই যে বিষয়গুলো থাকে কন্টিনিউ, মানে একটা মানুষের থেকে যায়। তো সেই ক্ষেত্রে মানে এই যে মানুষের সঙ্গে যে বিষয়গুলো থাকছে, তো তারপরে দেখা যাচ্ছে যে আমি অনেকের ক্ষেত্রে দেখেছি যেটা, সেটা হয়েছে বাবা মা পরে মেনে নিয়েছে, বা কেন মানবে না, কেন বাবা তার তো সন্তান, সে তো জন্ম দিয়েছে, জন্মদাতা বাবা মা, মানবে না কেন, এই যে বিষয়গুলো, এই যে কন্টিনিউ যে বিষয়গুলো চলেই আসছে, তো সেইগুলো কিছু কিছু ক্ষেত্রে বাবা মারা মানে, কিন্তু সেটা যদি সবাই মেনে নিত, তাহলে কিন্তু অনেক, আমি এটাও দেখেছি অনেকে সুসাইড করছে, বা অনেকে হয়তো বাড়ির বাবা মাকে হয়তো মাকে বাবাকে ভালোবাসে, টাকা পয়সা দিচ্ছে, হয়তো সে কাজকর্ম করে দিচ্ছে, কিন্তু বাড়িতে থাকে না, বা তো বাড়ির বাইরে গিয়ে থাকে, বাড়ির অন্যদের সঙ্গে বন্ধু বান্ধবদের সঙ্গে কাটা। তাও তো ইচ্ছা হয় যে, আমি দেখেছি অনেক বন্ধু তারা একান্তভাবে তারা কান্নাকাটি করে, যার বাবা মার সঙ্গে দেখা হচ্ছে না, এই যে বিষয়। কারণ আমি আজকে আমার বাবা মার সঙ্গে, বাবা মাকে খুব ভালোবাসি, আমার বাবা মাকে খুব ভালোবাসে, আমি তাদের সঙ্গে খুব কন্টিনিউ ঘুম থেকে উঠেই অন্তত আমাকে বাবাকে বা মাকে আমি কল করি, প্রথমত আমি ফোন করি, এটা আমার মানে অভ্যাস। মানে যতদিন থেকে আমি ফিল্ম প্রফেশনে কাজ করছি, বা আমি তো নিজে একজন এতদিন ধরে একটা চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত, আমি ফিল্ম বানাচ্ছি, শর্ট ফিল্ম, টেলিফিল্ম, ডকুমেন্টারি ফিল্ম, মিউজিক ভিডিও, অ্যালবাম, অনেক কিছু করে। তো আমার বাবা মার সাপোর্টটা কিন্তু অনেকটা পেয়েছে। তো আমি এটাই ভাবি যে আমার বাবা মার মতো সবাই হবে না, কিন্তু যদি হতো তাহলে তো আলটিমেট আমার যারা ভাই বোন যারা আছে তারা তো একটু হেল্প হতো, তাদের মানসিকতা শান্তি পেত। ওই যে তোমাকে একটা কথা আগে বললাম, সব থেকে মেইন আয়রনি কি জানো, বাবা মারাও কখনো তাদের হয়। কেন? বিকজ আজকে তোমাকে আমি যদি একটা উদাহরণ দিই, একটা মেয়ে জন্মেছে প্রথম, তার বাবা মা কিন্তু আবার দ্বিতীয় ইস্যু নেয় ছেলে হওয়ার জন্য। তার মানে কি, যে মেয়েটাকে সে আছে, বাট স্টিল উই ওয়ান্ট দ্যাট মেল চাইল্ড, যেন বংশ বাড়াতে হয়, এইটা চিন্তাধারা মেকানিক্যাল লাইফে। যদি না হয়, আরেকটা মেয়ে যদি হয়, অনেক বাবা মায়েরা বলে আমার তো দুটো মেয়ে, কি আর করবো, ছেলে তো দিলই না। তারপরে যদি সে একটা ছেলে হয়, সেই ছেলেই যদি, ওটাই বলছি, তারপরেও যদি ছেলে হওয়ার পরে সে যখন ওই জিনিসটা করছে, মানে মেলই হচ্ছে বা ট্রান্স হচ্ছে, তার মাথায় তো বাজ পড়ে, বাবা আমি ছেলে আসলো, সেও দেখি এই অবস্থা। কিন্তু তাদের পয়সায় তারা খেতে পাচ্ছে, হ্যাঁ এটা তো তাদের পয়সায় থাকবে। তুমি অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ তুমি যদি একটা মোটা টাকার অ্যামাউন্ট, কি ছেলে হোক, প্রতিটি জায়গায় আমি এই জিনিসটা দেখেছি, সন্তানের প্রতি যেমন মা বাবার টান থাকে,
মা বাবারও টান থাকে, আমি অস্বীকার করছি না সবার ক্ষেত্রে যে সবকিছু এক হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই জিনিসটাই হয়। কেন, আমি নিজে, আমার কাছে অনেক কেস আসে এগুলো, যে ট্রান্স ম্যান, সে মেয়ে হয়ে জন্মেছে কিন্তু সে ছেলের মতো, সে পরবর্তীকালে সে ছেলেতে রূপান্তরিত হয়েছে। যতদিন সে রূপান্তরিত হয়েছে, নিজের পয়সা খরচা করে অপারেশন করা, হরমোন ট্রিটমেন্ট করা, সব কষ্ট তার শরীরে সে নিয়েছে, একা একা নিজেকে টেক কেয়ার করে বড় হয়েছে। আজকে তার দ্বিতীয় ছেলে যখন বাইরে চলে যাচ্ছে, তখন তার ছোট ছেলের কথা মনে পড়ছে, মানে তার মেয়ের কথা মনে পড়ছে, এবং তাকে ঘরে নিয়ে যাচ্ছে। তাহলে তুমি 20টা বছর তুমি তাকে ঘর থেকে বাইরে রাখলে, এবং যখন তোমার দরকার তখন তুমি তাকে ডাকছো। দ্যাট মিনস এভরিওয়ান ইজ স্বার্থের দাস। আমি তোকে 1 মিনিট সময় দেব, তো নিজের সম্বন্ধে কিছু বলা আছে? আমি আমার সম্বন্ধে কি বলবো, আমি তো সবাই জানে যে আমি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, কাজ করছি, লয়ার নিয়ে পড়াশোনা করতে চাইছি, এবং সেটার জন্য তো কোনো কলেজে এখনো চান্স পাচ্ছি না, এই ট্রান্সজেন্ডারের জন্য। দেখি, লড়াই চলছে, লড়াই চলবে এই কমিউনিটির জন্য, আগে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এই রিলস টিলস দেখে এখন লোকে অনেকেই বিচার করে অনেক কিছু আমাদের সম্পর্কে, আমি সেই জিনিসটাকে বিরোধিতা করি সম্পূর্ণভাবে। আমি সবাইকেই বলি, এবং কমিউনিটি আরো এগিয়ে আসুক, এটাই চাই। আমি তোকে কয়েকটা প্রশ্ন করব, মধ্যে র্যাপিড ফায়ার, খুব তাড়াতাড়ি উত্তর দিতে হবে। তোর প্রিয় অভিনেতা কে? অভিনেতা উত্তম কুমার। প্রিয় অভিনেত্রী কে? আমাদের স্বস্তিকা। প্রিয় সঙ্গীত শিল্পী কে? লতা মঙ্গেশকর। প্রিয় সঙ্গীত পরিচালক কে? সোনু নিগম। প্রিয় কবি কে? প্রিয় কবি যদি বলে রবীন্দ্রনাথ ঠাকুর আছে, কিন্তু নজরুলটাকে আমার বেশি ভালো লাগে, যেহেতু উনি বিদ্রোহ বেশি। প্রিয় গল্প কোনটা? গল্প কান্না। মানে কানতে বেশি ভালো লাগে? প্রচন্ড। প্রিয় মানুষ কে? আমি নিজে। তোকে বেশি কে ভালোবাসে, বাবা না মা? কেউই না। মানে নিজেকে বেশি ভালো লাগে। হ্যাঁ। আয়নার সামনে দাঁড়িয়ে তুই নিজে কি হতে পছন্দ, মানে আয়নার সামনে তোমার দেখতে হয়, নিজেকে নিজে দেখি কি হতে পছন্দ করে? অবশ্যই আমার মধ্যে নারীত্ব আছে, আমি নারী হতে পছন্দ করি, কিন্তু আমি চান্স আছে, আমি ওটাকেই বেশি প্রেফার করবো। কোন জিনিস খেতে বেশি পছন্দ হয়? সেটা তো তুমিও জানো, লুচি আলুর দম খেতে বেশি পছন্দ। আর কারণ বিরিয়ানি? অতটাও না। কোথায় বেশি ঘুরতে পছন্দ হয়? সমুদ্র, ঠাকুরের মন্দির। কোন ভগবান তোর প্রিয়? মা কালী। তোকে পেয়েছি, তুই অনেকটা অ্যাক্টিভিটি তোর মধ্যে আছে, পজিটিভ অ্যাক্টিভিটি রয়েছে। আমি বলবো যে নেগেটিভ অ্যাক্টিভিটি না থাকে, কারণ তুই নিজে একটা প্রফেশনের সঙ্গে যুক্ত আছিস, তার সাথে তুই এই যে এলজিবিটি মানুষদের সঙ্গে তুই অনেকটা সহযোগিতা করছিস, অনেকের পাশে দাঁড়াচ্ছিস, অনেককে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিস, অনেক ফাইট করছিস, মানে যুদ্ধ করছিস। সোশ্যাল মিডিয়াতে করলেই অনেক ক্ষেত্রে তোকে দেখা যায় যে তুই চিল্লিয়ে কথা বলছিস, কখনো পুলিশ প্রশাসনের সাথে, কখনো মিডিয়ার সামনে তুই এসে কথা বলছিস, সামনের সাইডে এসে লিড করছিস, তুই এটা কর। আর যারা এলজিবিটি সম্বন্ধে যারা জানে না, তাদেরকে জানানোটা এটা আমাদের প্রত্যেকের কর্তব্য, কিন্তু তাদের প্রতিগত শিক্ষা থাকলে তো হয় না, তাদের জেনারেল নলেজও থাকা দরকার। তো আমি তাদেরকেও বলবো আজকে এই দাসান কোম্পানির মঞ্চ থেকে, প্ল্যাটফর্ম থেকে, যে তারা যেন এই বিষয়টা শেখে, এলজিবিটিকিউ মানেটা কি, তারা দুমদাম করে যেন কোনো মানুষকে হিজড়া যে কথাটা কোট আনকোট তার জন্য না বলে। আর এটা বলাটা মানে হয়েছে যে বলছে তারও ঘরে সন্তান আছে, সেটা মাথায় রেখে যদি বলে তাহলে অনেকটা বেশি ভালো হয়। আজকে দাসান কোম্পানিতে সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, অনেক ভালোবাসা জানাচ্ছি। আমরা দাসান কোম্পানি, ধন্যবাদ।